সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের লাইভ টক শো টেবিল টকে। নিশ্চয়ই আপনারা জেনেছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জন্য যে তালিকা তৈরি করা হয়েছিল তা নিয়ে বড় রকমের একটা বিতর্ক সৃষ্টি হয়েছে এবং এর বিরুদ্ধে আন্দোলন গড়ে ওঠে। এক পর্যায়ে বাংলা একাডেমি কর্তৃপক্ষ সেই তালিকা স্থগিত করেছে। আজকে টেবিল টকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আলোচনা আমাদের সাথে তিনজন অতিথি হিসেবে যোগ দিচ্ছেন। তারা হলেন কবি আবিদ আজম, যিনি এই আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। সঙ্গে রয়েছেন কবি সোহেল হাসান গালিব, তিনি শিল্প সাহিত্য বিষয়ক অনলাইন ম্যাগাজিন পরস্পরের সম্পাদক রয়েছেন সোহেল হাসান গালিব। আরও আমাদের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে কবি ও সাংবাদিক শাকিল মাহমুদের সাথে। তিনি অবশ্য এখন এসে উপস্থিত হতে পারেনি, তিনি এসে পৌঁছানোর সাথে সাথে আমরা যুক্ত করে নেব তাকে। তো আমরা এই আলোচনায় যুক্ত করার জন্য বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম এবং পুরস্কার কমিটির দুইজন সদস্যের সাথে যোগাযোগ করেছিলাম, কিন্তু তারা ব্যক্তিগত ব্যস্ততার কথা জানিয়েছেন, ফলে আমরা যুক্ত করতে পারিনি তাদেরকে। তো যাই হোক দর্শক, আমরা উপস্থিত অতিথিদের নিয়ে আমরা আলোচনায় চলে যাচ্ছি। আবিদ আজম, আপনার কাছে প্রথমেই শুনতে চাই, সেটি হচ্ছে যে বাংলা একাডেমি থেকে যে পুরস্কারের তালিকা তৈরি করা হয়েছিল তাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, পাশাপাশি এটা নিয়ে কেন এত বিতর্ক সৃষ্টি হলো, সাথে আর একটু প্রশ্ন থাকছে যে বাংলা একাডেমিকে এমন বিব্রতকর অবস্থায় ফেলার জন্য আসলে দায়টা কার? তিনটা প্রশ্ন আপনার কাছে। আসলে ছাত্র জনতার অভূতপূর্ব একটি গণ অভ্যুত্থানের কথা আমরা সবাই দেখেছি এবং পরখ করেছি এবং আমরা জানি এই পরিবেশের মধ্য দিয়ে আমরা উঠে এসেছি। সেই বাস্তবতায় আমাদের প্রথমেই দাবি ছিল যে বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ে তোলা। তো আমরা বাংলা একাডেমির এই 2024-এর পুরস্কারের দেখলাম যে সম্পূর্ণ বৈষম্য যুক্ত একটি পুরস্কার, এবং যেই পুরস্কারে বৈষম্য বলছি এ কারণে রাজনীতির বিবেচনা এবং গোষ্ঠী বিবেচনা এখানে করা হয়েছে, দলের বিবেচনাও এখানে করা হয়েছে, অর্থাৎ বিশেষ একটি মতাদর্শের কে প্রাধান্য দেওয়া হয়েছে। এবং যেই ব্যাপারটা সংস্কৃতি উপদেষ্টা মুস্তাফা সরোয়ার ফারুকীও বলেছেন যে বাংলা একাডেমিকে এটি বিশেষ ঘরানার মতাদর্শের আখড়ায় পরিণত হয়েছে এবং যারা দেশপ্রেমী গোষ্ঠী আছেন তাদেরকে এখানে প্রবেশে একটা অঘোষিত একটা ব্যারিয়ার তৈরি করা হয়েছিল। তো সেই জায়গা থেকে আমরা দেখেছি এই পুরস্কারটা একেবারেই একপেশে হয়েছে, একেবারেই এক ধরনের মানুষকে দেওয়া হয়েছে, এবং যাদের যোগ্যতার কথা আমি বলবো না, যোগ্যতার বিষয়টা ভিন্ন, কিন্তু যেই মানুষটি যেই রক্তের ঘ্রাণ এখনো শুকায়নি, সেই রক্তের মানে গণহত্যায় উস্কানি দিয়েছেন, যিনি ছাত্রদেরকে জঙ্গি রাজাকার বলেছেন বা নানান খারাপ গালি দিয়েছেন, তাকে আমি কিভাবে এখানে আনি? এবং সেই সঙ্গে দু একজন জুরি বোর্ডে যারা ছিলেন তাদের সিলেকশনেও দেখা যাচ্ছে যে গোষ্ঠীপ্রীতি, দলপ্রীতি বা নিজস্ব ঘরানার কে প্রাধান্য দেয়া হয়েছে, যেটাও অত্যন্ত নিন্দনীয় ব্যাপার। আমরা এটাও তো চরম বৈষম্য। অর্থাৎ আমরা যে গণতান্ত্রিক বাংলাদেশ, আমাদের যে মূল্যবোধ, বিশ্বাস এবং আমাদের যে বেঁচে থাকার সংগ্রাম, তারপরে সংখ্যাগরিষ্ঠ মানুষের বিষয়টা পরেই বললাম আমি, এই বিশ্বাসের সঙ্গে, সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসের সঙ্গে এই মানুষগুলোর অধিকাংশের, 10 জনের ভেতরে অধিকাংশেই এই ব্যাপারটি ঘটেছে, তাদের বিশ্বাসের চরম সাংঘর্ষিক একটি বিষয় আছে এখানে। এবং যেটা জুরি বোর্ডেও ছিল, নির্বাহী কমিটির কথা আমি বলছি না, যারা পুরস্কার দিয়েছেন সেখানে, এবং সেই প্রতিফলনটা ঘটেছে পুরস্কারের ক্ষেত্রে, এবং যে কারণে পুরো একাডেমি অভিযুক্ত হয়েছে। ওকে, আপনার কথা আমি বুঝতে পেরেছি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আপনি বললেন আপনার আলোচনার প্রথমে যে বিশেষ একটি মতাদর্শের লোকজনকে প্রাধান্য দেওয়া হয়েছে বা তারা এই পুরস্কারের একটা সিংহভাগ তাদের পকেটে যাচ্ছিল বা তাদের ব্যাগে যাচ্ছিল, এই বিশেষ মতাদর্শটা কি? এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে, এটা সবচেয়ে ভাইটাল প্রশ্ন আমার পক্ষ থেকে এখন আপনার কাছে, সেটি হচ্ছে যে যেখানে সংস্কৃতি উপদেষ্টা মুস্তাফা সরোয়ার ফারুকী বলেছেন এবং আপনাদের এই আন্দোলন, তার আগে জুলাই এবং আগস্টের যে বিপ্লব, সেই বিপ্লবের চেতনা, এত কিছুর বাইরে গিয়ে কি করে এটি সম্ভব হলো আপনাদের ভাষায়, বা আমরা যা দেখেছি তালিকা যেহেতু স্থগিত করা হয়েছে, অতএব কোনো না কোনো গোলমাল, বিতর্ক এবং
অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত ঘটনা তো ছিলই, তা না হলে তো আর তালিকা স্থগিত করা হয়নি। তাহলে কি করে এটা সম্ভব হলো? আপনার কাছে প্রশ্ন ছিল বিশেষ মতাদর্শটা কি, এক। দুই হচ্ছে সংস্কৃত উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এবং আপনাদের আন্দোলন, তার বক্তব্য, আপনাদের আন্দোলন এবং জুলাই আগস্টের চেতনার বাইরে গিয়ে কিভাবে সম্ভব হলো এটা? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আপনার। আসলে বিশেষ মতাদর্শ এখানে আর কিছুই না, ফ্যাসিজম। আসলে শেখ হাসিনা 5 তারিখ তো পালিয়ে গিয়েছে, কিন্তু তার যে তিনি আসলে পালিয়ে যাননি, শারীরিকভাবে পালিয়েছেন। তার যত সৈন্য সামন্ত প্রেতাত্মা বলি তারা রয়ে গেছেন। যেই সমস্যাগুলো 5 তারিখের পরেই আপনি দেখবেন যে নানান আন্দোলন, নানান কিছু হচ্ছে। আপনি গতকালকেও ছাত্র জনতার মধ্যে দেখা যাচ্ছে কলেজের হয়েছে, সেখানে আমাদের বীর ছাত্রনেতা আমাদের হাসনাত আবদুল্লাহকে লাঞ্ছিত করা হয়েছে, আমরা নিন্দা জানাচ্ছি। তো এই যে আপনার চারপাশে বিষধর সাপ ফোনা তুলে থাকে যখন, এবং সেই সাপের সঙ্গে সেই সাপকে যখন আপনি রবীন্দ্রসঙ্গীত শোনান, তাহলে তো এটা ঘটবেই। আমি বলবো যে ইউনূস সরকার এত বড় একটি বিপ্লব ঘটেছে, এরপরেও এতটা স্লো এবং এতটা সহনশীলতার সঙ্গে সবকিছু দেখছে। দুপক্ষ মারামারি করছে, এখন যেই লোকটা অভিযুক্ত তাকে যদি আমি গিয়ে আরও মারার জন্য আরও সুযোগ করে দিই, আরও যদি তাকে প্রতিরোধ না, কঠোর না হয়ে যদি আমি আরও সহনশীল হই, তাহলে তো এটা বিপ্লবটা বেহাত হওয়ার দিকেই যেতে থাকবে। অর্থাৎ বাংলা একাডেমিতেও সেই স্বৈরতান্ত্রিক, সেই ফ্যাসিস্ট, সেই ধ্যান ধারণার মানুষরা রয়ে গেছেন। জুরি বোর্ডে সেটার প্রভাব পড়েছে। আমাদের প্রিয় দৈনিক এক সময়ের, এখনও আমরা পড়ি, প্রথম আলোর গোষ্ঠী, সেখানকার একজন কবি সাংবাদিক সাজ্জাদ শরীফ, তার একটি বলয় আছে, তার সেই বলয়ের প্রভাবে এখানে বাংলা একাডেমি প্রভাবিত হয়েছে, যেটা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজম আমাদের খুবই প্রিয় এবং আমরা তাকে পছন্দ করি, কিন্তু তার এই ব্যাপারটি নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে, এটা খুবই দুঃখজনক। আমরা বলবো যে এই যে অভ্যুত্থান পরবর্তী সময়েও যে এটা নিয়ে আমাদেরকে দাঁড়াতে হলো, কথা বলতে হলো, আওয়ামী ফ্যাসিজমকে দূর করা গেল না, এবং তার প্রতিফলন ঘটলো এই পুরস্কারে এসে। অর্থাৎ অধিকাংশই সোকলড সেকুলার অবশ্যই হতেই পারে, কিন্তু বিশেষ একটি, মানে যেটাকে সহজ বাংলায় বলা হয় যে বাঙ্গু সুশীল, শব্দটা বলতে চাচ্ছিলাম না এটা, কিন্তু এই ব্যাপারগুলো, এবং যারা আধা ফ্যাসিবাদী, আধা সুশীল, আধা বিপ্লবী, মানে এ ধরনের একটা জগা খিচুড়ি মূলক পুরস্কার এই শহীদের রক্তের চেতনার সঙ্গে, আবু সাইদ, মুগ্ধ, আমাদের আবরার ফাহাদের রক্তের সঙ্গে চরমভাবে একটা প্রতারণা, বেইমানি করা হয়েছে। এবং আমি ফারুকী ভাই এবং আজম ভাইকে ধন্যবাদ জানাই যে তারা খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের এই প্রতিরোধ এবং প্রতিবাদটা করার কারণে তারা নিজেদের ভুলটা বুঝতে পেরেছেন, এবং দেখি এখন তারা কি করেন। জি, ধন্যবাদ কবি আবিদ আজম, আপনাকে চমৎকার বলছিলেন। আমরা এবার একটু সোহেল হাসান গালিব আপনার কাছ থেকে শুনতে চাই। দুটো বিষয় আপনার সাথে আলোচনায় যেতে চাই, দুটো বিষয় নিয়ে। একটা হচ্ছে যে অভিযোগ উঠেছে এবারের ঘোষিত বাংলা একাডেমি পুরস্কারের পুরোটাই একজন ব্যক্তির হাতে বানানো, এটা অভিযোগ। প্রশ্ন হচ্ছে যে আপনি কি এমনই মনে করেন কিনা? আর একটি প্রশ্ন হচ্ছে যে এই যে আমাদের আলোচনায় কবি আবিদ আজম বলেছেন যে মোস্তফা সরোয়ার ফারুকী এবং বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম তাদের দ্রুত হস্তক্ষেপের কারণে তালিকাটা নিয়ে আরও বেশি পানি ঘোলা হয়নি, স্থগিত করা হয়েছে। প্রশ্ন হচ্ছে যে তারা দুজন থাকার পরেও কি করে এটা হলো? অর্থাৎ অনেক কিছু আলাপ আলোচনা না হয়ে একটা সমন্বয় ছাড়াই কি এই তালিকাটা হয়ে গেল? কি বলবেন আপনি? দুটো বিষয় ছিল আপনার কাছে। আচ্ছা, এখানে আমি একটু বলি, সেটা হচ্ছে প্রথমত এই পুরস্কার নিয়ে যে জটিলতা দেখা দিয়েছে এবং সেটা যেভাবে সমাধান করা হচ্ছে, এই দুইটার ক্ষেত্রে আমার একটু ভিন্ন মত আছে। একটা হলো আমাদের যারা পুরস্কার, আমাদের নতুনভাবে যে রিভাইজড যে তালিকাটা আসবে, সেখানে যাদের ব্যাপারে অভিযোগ নেই এইখানে, কিংবা ধরা যাক যাদেরকে আবার পুনরায় তালিকাভুক্ত করা হবে, তো মাঝখানে এই যে স্থগিত করা, এইটার ক্ষেত্রে আমার কথা হলো যে তারা এই সিদ্ধান্তই তো নিতে পারতেন, যাদের ব্যাপারে অভিযোগ এসছে তাদেরটা পুনর্বিবেচনার জন্য, আরও তদন্তের জন্য সেটাকে স্থগিত করা। কিন্তু ধরা যাক সবাইকে যখন স্থগিত করা হলো, এখানে সলিমুল্লাহ খান থেকে শুরু করে অন্য যারা আছেন, এটা তো তাদের জন্য কিছুটা অসম্মানজনক।
তো আমি বলছি যে পুরা প্রক্রিয়াটাকে স্থগিত না করে বিশেষ কয়েকটা নাম যেগুলো অভিযোগ এসেছিল সেইগুলোকে করা যেত, এক। আর দুই হচ্ছে যে আমরা যে কথাবার্তা বলছি, মানে আবিদ আজম যেটা বললেন, এটা কিন্তু আমাদের আসলে একটা অবস্থা দৃষ্টে যে পারসেপশনটা তৈরি হচ্ছে তাতে মনে হচ্ছে ব্যাপারটা হয়তো এইভাবে ঘটেছে। এই জন্য আমাদের আসলে খুব জরুরি, যেটা সবসময় আমি এটা অনেক আগে থেকে বলে আসছি, যে কোনো পুরস্কার ঘোষণা করতে হলে সেই পুরস্কারের জুরি বোর্ডে কারা আছেন এটা ঘোষণার সাথে সাথে করাটা খুব জরুরি। কারণ হলো যে তাহলে আমরা বুঝতে পারবো যে পুরস্কারের প্রক্রিয়াটা কিভাবে হচ্ছে, কারা করছে এবং তাদের পলিটিক্যাল কোনো উদ্দেশ্য আছে কিনা, সব নিয়ে তখন আসলে খোলামেলা কথা বলা যায়। কিন্তু এখন যেটুকু আমরা বলতে পারি দায়িত্ব নেই, সেটা হচ্ছে যে এটা করবার জন্য মানে বাংলা একাডেমির পক্ষ থেকে যথেষ্ট পরিমাণে সতর্কতা নেওয়া হয়নি। যেমন যাদের ব্যাপারে যে অভিযোগগুলো, এটা কিন্তু নেটে সার্চ দিলেই পাওয়া যায়, জাস্ট তার নামটা লিখে সার্চ দিলেই কিন্তু আমরা বুঝতে পারবো তার কর্মকাণ্ড, তার বই, তার কাজকর্ম কী ধরনের। ফলে এটা আমি মনে করি যে এক ধরনের বিশেষ কারো বা জুরি বোর্ডের কারো প্রতি হয়তো অতি নির্ভরশীলতার কারণে এই অসতর্কতার ফলে এই ঘটনাটা ঘটেছে। তো সেই জন্য আমি বলবো যে আমাদের দুইটা জিনিস সেখান থেকে একটা লার্নিং, সেটা হচ্ছে যে আমরা প্রথমত হচ্ছে জুরি বোর্ডের ডিক্লারেশনটা থাকা দরকার, এবং এখানে যারা মনোনয়ন দেন, বাংলা একাডেমির প্রক্রিয়াটা অনেকের কাছে অস্বচ্ছ, সেটা একটু বলি যে এখানে যে 25 জন মনোনয়নকারী আছেন, তারা যে নামটা মনোনয়ন দেন এর বাইরে থেকে কিন্তু কাজ করা সম্ভব না। অর্থাৎ ওই মনোনয়নকৃত নামগুলির মধ্যে থেকে বাছাই করে নেওয়া হয়। ফলে মনোনয়ন যারা দিচ্ছেন তাদের নামটাও লাগবে, কারণ তারা কি নাম মনোনয়ন দেন সেই দায়িত্ব তারা নেবেন কিনা। সেজন্য আমি বলছি পুরো প্রক্রিয়াটা, মানে 7 জনের কমিটি, 25 জনের মনোনয়নকারী, পুরা জিনিসটা যখন আমাদের সামনে আসবে তখন আসলে এই ঝামেলাগুলা কমে যাবে। কারণ এর আগে যেটা এই সরকারের আগের সরকারগুলিতে আমরা যেটা দেখেছি যে এমন সমস্ত লোকেদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে, পুরস্কার দেওয়ার পরে আমরা তাদের সম্পর্কে, তাদের লেখালেখি সম্পর্কে, তাদের কাজ সম্পর্কে জানতে পারি। অনেক যোগ্য লোককে রেখে সেই একই পলিটিক্যাল পার্টিরই হয়তো সমর্থক, কিন্তু আরও যোগ্য লোক যারা, তাদেরকে রেখে যারা বেশি দলীয় লেজুর বৃত্তির মধ্যে ছিল তাদেরকে হয়তো পুরস্কার দেওয়া হচ্ছে। এই ঘটনাগুলো তো ঘটেছে এই মনোনয়নকারীদের মধ্য থেকেই, এবং এই প্রক্রিয়াটাই। ফলে এই প্রক্রিয়াটাকে আমাদের একটু সামনে আনা দরকার, এটাকে একটু রিভাইজ করা। ধন্যবাদ সোহেল হাসান গালিব, চমৎকার বলছিলেন। দর্শক, আমরা আগেই বলেছিলাম আমাদের আজকে 3 জন অতিথির মধ্যে রয়েছেন কবি শাকিল মাহমুদ। এই মধ্যে তিনি আমাদের সাথে যোগ দিয়েছেন, স্টুডিওতে উপস্থিত হয়েছেন কবি শাকিল মাহমুদ। আমরা এবার কবি শাকিল মাহমুদের কাছ থেকে শুনব। কবি শাকিল মাহমুদ, আপনাকে স্টুডিওতে ধন্যবাদ। যেমনটি আপনি শুনছিলেন যে কবি সোহেল হাসান গালিব তিনি বলছিলেন, এবং কবি আবিদ আজমের আলোচনা থেকেও একটা কথা পরিষ্কার হয়েছে যে এই যে বাংলা একাডেমির সাহিত্য পুরস্কারের যে তালিকা করা হয়েছিল, সেই তালিকায় ঘুরে ফিরে যে বক্তব্যটি এসছে সেটি হচ্ছে যে ফ্যাসিজমের একটা প্রভাব থেকে গেছে, এবং যে কারণে একটা পর্যায়ে বাংলা একাডেমি কর্তৃপক্ষ আপনার এই তালিকা স্থগিত করতে বাধ্য হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে খুব পরিষ্কার যে এত কিছুর পরে কমিটি থাকে, নির্বাচক মণ্ডল থাকে, মনোনয়ন থাকে, মনোনয়নকারী থাকে, এরপরে জুরি বোর্ড থাকে, বাংলা একাডেমির মহাপরিচালক তিনি নিশ্চয়ই সাংস্কৃতিক অঙ্গনের অনেক কিছু খোঁজখবর রাখেন। আমাদের সংস্কৃতি উপদেষ্টা তিনি এই জগতে যথেষ্ট পরিচিত ব্যক্তি বলে আমরা জানি। এত কিছুর পরে কিভাবে এটি সম্ভব হলো, এবং এই যে ঘটনাগুলো ঘটলো, আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে যে কিভাবে এটি সম্ভব হলো এত কিছু এড়িয়ে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই সমস্ত কিছু ঘটলো, এর ভেতর দিয়ে আপনার তালিকা স্থগিত করা হয়েছে, কিন্তু পরবর্তীতে কারা এই তালিকাটা করলো, কেন করলো, কিভাবে হলো, এই ব্যাপারে কোনো সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে? ধন্যবাদ এশিয়ান টেলিভিশন এবং আজকের সঞ্চালককে। আসলে বাংলা একাডেমির বিচক্ষণতা, যেহেতু বাংলা একাডেমির যদি আমরা ইতিহাস দেখি, এত দীর্ঘ ইতিহাস, বাংলা একাডেমি অনেক ভালো ভালো কাজ করেছে, কিন্তু তার ভিতরেও যদি আমরা গত 15 বছরের পরম্পরা দেখি, শুধু এবছর না, এর আগেও এমন কাউকে পুরস্কার দেওয়া হয়েছে যাদের নামই কেউ জানে না। হয়তো কবিতায় এমন একজনকে দেওয়া হলো, তার একটি কবিতা সম্পর্কে আমরা জানি না। 2018 সালে এরকম একটা ঘটনা ঘটেছে, এমন একজনকে কবিতা পুরস্কার দেওয়া হলো, তাকে কেউ চিনেই না। হ্যাঁ, তো আসলে এইটা
দুঃখ প্রকাশ হয়তো আমাদের সংস্কৃতি উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন, বলেছেন যে বাংলা একাডেমি সংস্কার কমিশন হবে, কিন্তু আমি শুধুমাত্র একটি বিষয় বলতে চাই যে বাংলা একাডেমি আসলে একটি বৃহৎ পরিসরের প্রতিষ্ঠান, আমাদের জাতীয় মননের প্রতিষ্ঠান, এবং এই প্রতিষ্ঠানটা কিন্তু সরকারের ট্যাক্সের টাকায় পরিচালিত। এখানের কর্মকর্তা কর্মচারী কিংবা এখানে গবেষণালব্ধ যে কাজ হচ্ছে সমস্ত কিন্তু সরকারের যে খাত থেকে আসতেছে জনগণের ট্যাক্সের টাকায়। সেই প্রতিষ্ঠান এত বড় পরিসরে বাংলাদেশে একটি পরিবর্তন হয়েছে, কিন্তু আদতে বাংলা একাডেমির হয়তো উপরের যিনি আছেন ছায়া, তাকে হয়তো পরিবর্তন করা হয়েছে, কিন্তু যে সিস্টেম যে কাঠামো ছিল, ধরেন 2013 সালের বাংলা একাডেমির যে আইন, আপনি সেই আইন যদি দেখেন সেখানে কিন্তু যেটা প্রফেসর কবি সোহেল হাসান গালিব বলেছেন যে সেখানে নির্বাহী কমিটি কারা থাকবে, মনোনয়ন বোর্ডে কারা থাকবে। আমাদের কথা হচ্ছে যে নূতন বাংলাদেশে অবশ্যই এই জুরি বোর্ডটা সবাই চিনবে। যেমন অস্কার যেমন মনোনয়ন হচ্ছে, সে মনোনয়ন বোর্ডে কারা থাকছে, কারা বিচারক হচ্ছে, সবাই কিন্তু আমরা জানছি। কিংবা আমরা এর আগে যত ইন্টারন্যাশনাল পুরস্কারের কথা বলেন, জুরি বোর্ডের কিন্তু একটা সবাই জানে তাদের সম্পর্কে, বোর্ডের সদস্য। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে লুকানো হয়। যখন এই প্রতিবাদটা যখন উঠলো তখন কবি আবিদ আজম সহ আমরা অনেকেই কিন্তু আমরা ডিজি মহোদয়ের কাছে গিয়েছি। তিনি বলেছেন যে এই জুরি বোর্ড তার নিজ হাতে গঠিত। ওকে ওকে, এই যে পয়েন্টটা তিনি বলেছেন তার নিজ হাতে যদি গঠিত হয় তাহলে এই দায়ভার কিন্তু এই জুরি শুধুমাত্র বাংলা একাডেমির ডিজির দায়ভার না, এই জুরি বোর্ডের দায়ভার। এবং সেই জুরি বোর্ডে কারা আছেন, হ্যাঁ, তারা কাদেরকে মনোনয়ন দিলেন, আমার কথা হচ্ছে যাদেরকে অবশ্যই যুক্ত, যারা পুরস্কৃত হয়েছিলেন বলবো তারা কেউ অযোগ্য তা আমরা বলছি না, কিন্তু একজন কবি লেখক কখনোই গণহত্যার পক্ষে সাফাই গাইতে পারে না, আমাদের কথাটা এখানে স্পষ্ট। এবং জুলাই আগস্ট যে বিপ্লব হলো, ছাত্র জনতার বিপ্লব আন্দোলন গণ অভ্যুত্থান আমরা যাই বলি, তার চেতনা কিন্তু এটা নয়। এবং আরেকটা বিষয় আপনাকে বলে রাখি, বাংলা একাডেমির আপনি যদি এখনো ওয়েবসাইটে ঢোকেন একটা বিষয় দেখবেন যে তারা কি কাজ করেছে। তারা বঙ্গবন্ধুকে নিয়ে 100টি বই প্রকল্প নিয়েছে, 76টি বই কিন্তু এর মধ্যে প্রকাশিত হয়েছে। তো আজকে যদি আমি কোনো নেতাকে বিতর্কিত করতে চাই না কিংবা কার কি অবদান সেই প্রশ্ন যেতে চাই না, এটা কবি লেখকের কাজ না। কবি ফারুক নওয়াজ নিঃসন্দেহে তিনি যোগ্য মানুষ। গত 15 বছর কিন্তু তাকে এই আগের ফ্যাসিস্ট সরকারই তাকে বিএনপি জামাত বানিয়ে তাকে পুরস্কার দেয়নি। আবার এখন যখন তিনি তার ভিতরে রাগ ক্ষোভ আছে তখন কিন্তু এখন কিন্তু তাকে যখন পুরস্কৃত করা হলো, তাকে আমরা কেন, তার সাহিত্য মান নিয়ে কিন্তু আমাদের কারো কোনো বিরোধ নেই। আমাদের বিরোধটা হচ্ছে তিনি গণহত্যার পক্ষে দাঁড়িয়েছেন। একজন মানুষ যখন গণহত্যার পক্ষে দাঁড়ায় আমি তাকে মানবতাবাদী বলতে পারি। সে তো মানে লেখক দূরের কথা, সে তো মানুষই হতে পারে না। সে মানুষই হতে বড় পারে। গণহত্যা হয়েছে আমরা যেটা নিজ চোখে দেখেছি, সেখানে সেটা প্রতিবাদ না জানিয়ে সেখানে আরো সেটাকে উৎসাহ দেওয়া হয়েছে। এবং আপনি শুধু এই বিষয়টা দেখবেন, যখন আমরা গুচ্ছ কয়েকজন প্রতিবাদ জানাতে গেলাম, আমি কিন্তু বাংলা একাডেমির তরুণ লেখক প্রকল্প 2009 যখন শুরু হয়, আমি কিন্তু সেই প্রথম ব্যাচের একজন অংশগ্রহণকারী। এবং এই প্রকল্প আমাদের পরে হয়তো আরও 5-7টা ব্যাচ বেরিয়েছে, অনেক কবি লেখক গিয়েছেন। এর আগে যখন 90-এর দশকে যখন প্রকল্প ছিল সবার কিন্তু বই বের হতো। আমাদের ব্যাচে কি হলো যে না, এই এখন বই বের করা যাবে না, এদের লেখার মান এই নেই সেই নেই। তাহলে সেই বই বের করার জন্য সরকারের যে তহবিলটা ছিল সেই তহবিল কাদের পকেটে গিয়েছে? এই ধরেন 5-6টি যে ব্যাচ বেরিয়েছে বাংলা একাডেমির, সেগুলোর স্বচ্ছতা দরকার। আমাদের আরও একটি দাবি, আমরা হচ্ছে যে বাংলা একাডেমি শুধুমাত্র যে গবেষণালব্ধ একটা জাতির মননের জায়গা থেকে যে কাজগুলি করছে, আমাদের কথা হচ্ছে যে এই যাবৎ যতগুলি প্রকল্প নেওয়া হয়েছে সেগুলোর একটা স্বচ্ছতা দরকার। এরপরে হচ্ছে তারা এই গত 2023 সালে প্রায় 180 জনের একটা নিয়োগ প্রক্রিয়া করেছে। তার ভিতরে কয়জন কবি লেখক কিংবা কয়জন সাহিত্যিক তারা চাকরি পেয়েছেন বাংলা একাডেমিতে, সেটাও জাতি জানতে চায়। জি, শুনবো আমরা আরও অনেক আপনাদের কাছ থেকে, আমরা নিশ্চয়ই শুনবো। তবে আমরা এই মুহূর্তে একটি বিরতি নিচ্ছি। দর্শক আপনারা সঙ্গে থাকুন, ফিরছি খুব শিগগিরই। দর্শক, বিরতি শেষ হলো, আপনাদের কাছে আমরা আবার ফিরে এলাম। আমরা আলোচনা করছি টেবিল টকে। প্রসঙ্গ ছিল বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার এবং সে ব্যাপারে যে বিতর্ক তৈরি হয়েছে সে সমস্ত নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন কবি আবিদ আজম এবং সাথে রয়েছেন কবি সোহেল হাসান গালিব এবং কবি শাকিল মাহমুদ। আমরা শাকিল মাহমুদের কাছ থেকে শুনছিলাম, আপনার কাছে আমরা আবারও ফিরতে চাই। আপনি যদি একটু বলেন যে বিগত সরকারের আমলেও কিন্তু রাজনৈতিক বিবেচনায় পুরস্কার দেওয়া হয়েছে,
তা নিয়ে বিতর্ক হয়েছে এবং কখনো কখনো সেই সমস্ত পুরস্কার পরিবর্তন করা হয়েছে, এরকম একটা ব্যাপার আছে। কিন্তু এবার এত বেশি আন্দোলন হলো কেন, কীভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ সিরাজ ভাই। আসলে বাংলা একাডেমির কাছে জাতির একটা প্রত্যাশার জায়গা। ধরেন বাংলা একাডেমির হিস্ট্রি যদি দেখেন আপনি, প্রথম কাকে দিয়ে পুরস্কারটা শুরু হলো? কবি ফরুক আহমদকে দিয়ে শুরু হলো। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে যে গত 15 বছরে বাংলা একাডেমি হয়তো এই পট পরিবর্তনের পরে একটি প্রোগ্রাম করেছে, হ্যাঁ আমরা দেখেছি, কিন্তু ফরুক আহমেদকে নিয়ে কি বাংলা একাডেমি আদৌ কতটুকু কাজ করেছে সেটা আমার একটা প্রশ্নের জায়গা, এটা জাতির কাছেও একটা প্রশ্নের জায়গা। তো ফ্যাসিজম, একজন কবি হচ্ছে পথ প্রদর্শক একটি জাতির, একটি রাষ্ট্রের। কবি কিন্তু তার তার শুধুমাত্র তিনি প্রেমের কবিতা লিখবেন, কিন্তু তিনি যখন জাতি ক্রান্তি লগ্নে পড়বে তখন কিন্তু কবি জাতিকে পথ দেখায়, দিক নির্দেশনা দেয়। কবিদের কাছে জাতির প্রত্যাশার সেই জায়গা। নজরুল এত বছর পরেও পথ দেখিয়েছে, জুলাই বিপ্লবে। আমরা যদি 1971 সালের মহান মুক্তিযুদ্ধ দেখি, সেখানে কিন্তু নজরুলের গান রণাঙ্গনে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে প্রেরণা জুগিয়েছে। এবং আপনি যদি সেই জুলাই গণ অভ্যুত্থান দেখেন, সেখানে জুলাই গণ অভ্যুত্থানে কিন্তু বড় একটি প্রেরণার অংশ ছিল নজরুলের গান। আমরা যখন দেখেছি শিকল ভাঙার গান, যখন তরুণ প্রজন্ম যখন মাঠে নেমে এলো, সাধারণ মানুষ যখন, নজরুলের গান কিন্তু ছিল মানুষের চেতনার উদ্দীপকের একটি জায়গা। তো আমার কথা হচ্ছে যে বাংলা একাডেমি এত একটা পট পরিবর্তন হয়ে গেছে বাংলাদেশে, সেই দৃশ্যমান বাংলা একাডেমির লাস্ট যদি 6 মান্থ আমরা হিসেব করি যে বাংলা একাডেমি কী কী কাজ করেছে, হয়তো প্রতি সপ্তাহে কিংবা প্রতি মাসেই তারা বিভিন্ন ইস্যু নিয়ে মানুষের মুখোমুখি বিভিন্ন আলোচনার বিষয়বস্তু নিয়ে আসছে, যেটাকে আমরা বলি যে বিভিন্ন থিম উপস্থাপন করছে জনগণের কাছে। কিন্তু সাধারণ মানুষ যেটা চায়, আমার জুলাই গণ অভ্যুত্থান হয়ে গেল, এর পট পরিবর্তনে, যেমন আমি ইউরোপের একটি বিশ্ববিদ্যালয়ে আমি কিছুদিন লেখাপড়া করেছি, সেখানে সুযোগে আমি ওখানে দেখেছি ইউরোপে যে জিনিসটি প্রচলিত আর্টিস্ট রেসিডেন্সি প্রোগ্রাম বলে একটি বিষয় আছে। একজন কবি লেখক তিনি তাকে 15 দিন কিংবা 1 মাস একটা জায়গায় রেখে সেখানে আর্টিস্টরা থাকে, সেখানে লেখকরা থাকে, সেখানে কবিরা থাকে, তারা বিভিন্ন থিমে কেউ ছবি আঁকে, কেউ কবিতা লেখে, কেউ ছোট গল্প লিখছে, কেউ উপন্যাস লিখছে। এর পুরো সময়টা শেষে হয়তো 1 মাস শেষে কিংবা 15 দিন শেষে তাদের এটার একটা প্রদর্শনী হয়। বাংলা একাডেমি এই 6 মাসে এমন একটি কাজ যদি করতে পারতো, তাহলে আমাদের কষ্টের জায়গাটা থাকতো না, যে না আমরা 20 জন কিংবা 30 জন লেখককে নিয়ে আমরা একটা আর্টিস্ট রেসিডেন্সি প্রোগ্রাম করেছি। তারা জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের নিয়ে, তারা শিশুদের নিয়ে শিশু সাহিত্য রচনা করেছে, কিংবা জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ তাদেরকে নিয়ে একটি কাব্য সমগ্র করেছে, কিংবা একজন লেখক কবি ইন্ডিভিজুয়ালি কিছু লিখেছে কিংবা ছবি এঁকেছে। জি শাকিল মাহমুদ, আপনাকে ধন্যবাদ। আপনার কথা আমরা বুঝতে পেরেছি। তার মানে হচ্ছে আপনার বক্তব্যের মূল সুর হচ্ছে যে বাংলা একাডেমি যা করতে পারতো তা করেনি বা করছে না, এবং বাংলা একাডেমির কাছ থেকে আপনাদের এই প্রত্যাশা না, আরও বেশি কিছু ছিল। কবি সোহেল হাসান কালিম, আপনার কাছ থেকে জানতে চাই, শাকিল মাহমুদ যেমনটি বলছিলেন যে আসলে বাংলা একাডেমি গত 6 মাসে জুলাই আগস্টের বিপ্লবের পরে যে পরিবর্তনটা দেশে হওয়ার কথা ছিল তার সাথে কি তাল মিলাতে পারেনি বাংলা একাডেমি? আপনার কি মনে হয়, ব্যাপারটা কি তাই? এবং সাথে আরেকটি প্রশ্ন জুড়ে দিতে চাই যে বাংলা একাডেমির আসলে কি ধরনের সংস্কার হওয়ার কথা ছিল এবং কতটুকু সংস্কার হয়েছে, দুটো বিষয়। একটা বিষয় হচ্ছে কি, বাংলা একাডেমি আগে যে গতিতে কাজ করছিল, এই নতুন সময়ে এসে নতুন মহাপরিচালক এবং নতুন সরকারের এই সময়ে এই কাজগুলি একটু গণমুখী হয়েছে এবং একটু সচল হয়েছে, এটা বলতে পারি। যেমন ধরা যাক, আগে আমরা সন্ধ্যার পরে হয়তো বই কিনতে গেলে বই কিনতে পারতাম না, সেই ক্রয় কেন্দ্র, যেমন বাংলা একাডেমির অ্যাক্টিভিটিগুলো বাড়ছে কীভাবে, তারপর হচ্ছে এই সেমিনার কিন্তু হতো, কিন্তু সেটা আমরা হয়তো পাবলিকলি এইভাবে জানতেও পারতাম না। সেটা এখন ফেসবুকে লাইভ সম্প্রচার হয় এবং পাবলিক এঙ্গেজড হচ্ছে। এগুলা তো হচ্ছে খুব শর্ট টাইম কাজ। আমি এইখানে ছোট্ট একটু বিষয় জানতে চাই, ঠিক এই জায়গা থেকে যে এই যে বাংলা একাডেমির পক্ষ থেকে যে সমস্ত প্রোগ্রাম নেওয়া হয়, সেমিনার, সিম্পোজিয়াম বা সাহিত্য সংস্কৃতি বিষয়ক আরও যে সমস্ত প্রোগ্রাম, সেই জায়গায় যে জনসম্পৃক্ততা বেড়েছে বলে আপনি বলছেন, এই জনসম্পৃক্ততা বেড়েছে আসলে কোন কোন লেভেলের সমাজের? একেবারে সব ধরনের লেভেল থেকে সব ধরনের? এখানে দুটা ব্যাপার ঘটছে। একটা হচ্ছে যে এইসব সেমিনারে আগে যেটা ছিল যে কিছু লোক ঘুরে ফিরে মানে বারবার অংশগ্রহণ করছে এবং সেটা একটা সিনিয়র ক্যাটাগরির লোকেরাই বা সাহিত্যিকেরা, কবিরাই যাচ্ছেন। এবার যেটা হয়েছে সেটা হচ্ছে তরুণ থেকে শুরু করে যারা খুব অ্যাক্টিভ আর কি,
তাদেরকে নেওয়া হচ্ছে এবং বিচিত্র কর্নার থেকে তারা আসছেন। আরেকটা হচ্ছে যে ইস্যুগুলা নিয়ে কাজ করা হচ্ছে সেই ইস্যুগুলা হচ্ছে খুব ক্যাচি এবং সেটা খুবই প্রাসঙ্গিক, সেই জায়গা থেকে এই কাজগুলা মানে মানুষের আগ্রহ তৈরি করেছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যেমন এই জিনিসগুলো সম্পর্কে তো ওইভাবে ওয়াকিবহালও ছিলাম না, যেমন বাংলা একাডেমিতে যে গবেষণার জন্য যে ধরনের প্রপোজালগুলি আছে স্কলারশিপের মতো, যে ধরা যাক 3 বছরের জন্য 1 বছরের জন্য বা হচ্ছে আপনার 3 মাসের জন্য একটা প্রবন্ধের জন্য যে অফারগুলি তারা করছে পাবলিকলি, এটা কিন্তু আগে আমাদেরকে এইভাবে পাবলিকলি অফার করা হয়নি। ফলে যেটা হচ্ছে যে কাজ হচ্ছে কিন্তু প্রশ্নটা আসলে যে জায়গায় যেটা মানে আসলে একটু দীর্ঘমেয়াদী কাজ, যেটা আসলে গুরুতর গবেষণা এবং সেটা নিশ্চয়ই পরিকল্পনার মধ্যে আছে, সেটা আমরা ওইভাবে জানতে পারছি না। কিন্তু যেটা অ্যাবসেন্ট সেটা হলো যে জুলাই মুভমেন্টের ভেতর দিয়ে এইটাকে ডকুমেন্টেড করবার জন্য বিশেষ কোনো উদ্যোগ আমার চোখে পড়ে নাই। সেটা বাংলা একাডেমির পরিকল্পনার মধ্যে থাকতে পারে, সেটা একটা জিনিস। কিন্তু বাংলা একাডেমির ধরা যাক যে ওদের যে নীতিমালা আইন 2013 সালের যেটা করা হয়েছে এবং 21 সালে যেটা কার্যকর হয়েছে, সেখানে কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে যেগুলো আসলে কোনো ধরনের ফাংশনই আমরা দেখি না। যেমন আমি একটু সময় পেলে ওখানে কয়েকটা কাজ বলবো যেটা বাংলা একাডেমির কাজ কিন্তু আমরা অনেকেই জানি না। ধরা যাক যে আমরা সবসময় তো অনুবাদের কাজগুলা ধরা যাক বাইরের সাহিত্য বাংলায় করবার ক্ষেত্রে আমাদের একটা উদ্যোগ দেখি নানান দিক থেকে, কিন্তু আমাদের সাহিত্য বাইরের অনুবাদ করবার ক্ষেত্রে বাইরে সেটাকে প্রচার করবার ক্ষেত্রে কিন্তু ওখানে ওই নীতিমালায় আছে বাংলা একাডেমি উদ্যোগ নেবে এবং সরকারকে সে ব্যাপারে কার্যকরী পরামর্শ দেবে। তো সেই ক্ষেত্রে আমাদের যে সমস্ত ক্লাসিক লিটারেচার বা আমাদের একদম সাম্প্রতিক যে সাহিত্য সেটাকে অনুবাদ করবার জন্য এমনও বলা আছে যে সেটা হলো বাইরের লোকদেরকে যদি নিয়ে আসতে হয়, বাইরের ইউনিভার্সিটির যারা হলো এই বাংলায় অনুবাদের কাজগুলো করবার, বাংলা থেকে হয়তো আরবিতে যাচ্ছে, বাংলা থেকে ফরাসিতে যাচ্ছে, তাদেরকে নিয়ে এসে তাদের সঙ্গে কোলাবোরেশনের ভিতর দিয়ে এই কাজগুলা কিন্তু বাংলা একাডেমি উদ্যোগ নিতে পারে। এটা কিন্তু আমরা কোনো উদ্যোগ দেখি নাই। তারপরে এই উদ্যোগ দেখছে নাকি এই 6 মাসে নাকি তারও আগে থেকেই নাই, অর্থাৎ এই 2013 সালের আইন যেটা 2021 সালে এসে বাস্তবায়ন হলো তারপর থেকে কি এখনো এই ধরনের কোনো কার্যক্রম আমরা দেখি নাই। এইগুলা করবার মানে আমি বলছি অফুরন্ত কাজের সুযোগ আছে। তারপর যেটা ব্যাপার হচ্ছে কি আমাদের যে পুরস্কার নিয়ে আজকে এত কথা হচ্ছে, এটা কিন্তু আজকের সমস্যা না। আমাদের পুরস্কার মোটামুটি বিগত 10-15 বছর যাবতীয় পুরস্কার যখনই দেওয়া হয় এটা একটা তিরস্কারে পরিণত হয় এবং এটা নিয়ে আমাদের এই সমালোচনাগুলো হয়। কেউ আতঙ্কিত থাকে যে পুরস্কারটা যেন আমি না পাই, হ্যাঁ এরকম একটা অপমানিত। মানে এখানে আমি একটা প্রস্তাব রাখতে চাই, মানে সেটা খুব গুরুত্বপূর্ণ আমার মনে হয়। সেটা হচ্ছে যে আমাদের এমন একটা ধারণা হয়ে গেছে যে 7 বছর পর্যন্ত আমাদের প্রায় অপেক্ষা করতে হবে, বুড়া হওয়ার পরে এই পুরস্কারটা পাওয়া যাবে। অথচ আমাদের যারা মানে 50-এর এবং 60-এর দশকের কবি সাহিত্যিক ছিলেন তারা সবাই 40-এর আগে মোটামুটি পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার। কিন্তু এখন এটা হচ্ছে কেন? কারণ হচ্ছে অনেক বেশি পলিটিক্যাল লোকেদেরকে পুরস্কার দিয়ে আমরা যোগ্য লোকদেরকে বাইরে রেখেছিলাম। এখন আমাদের নীতিমালায় আছে 10টা শাখায় যে 10টা পুরস্কার দেওয়া হয় প্রত্যেকটা শাখায় একজন করে হবে, কিন্তু এরকম রেওয়াজও আছে বা এটা আমার মনে হয় সংশোধন করবার প্রয়োজন যে ধরা যাক বাংলা কবিতায় মানে যদি আমি কথা শেষ করে দিচ্ছি 5 জনকে পুরস্কার দেওয়া হবে বা ধরা যাক কথা সাহিত্যে 5 জন দেবে, এটা দিলে কিন্তু আমার আপৎকালীন ব্যবস্থা হিসেবে যদি আমি নেই 3 বছরের মধ্যে কিন্তু আমার গুরুত্বপূর্ণ সাহিত্যিক যারা আছে তাদেরকে মোটামুটি বাংলা একাডেমি পুরস্কার দিয়ে দেওয়া যায়। দিয়ে দিলে যেটা হয় সোসাইটিতে লেখক সমাজে এই টেনশনটা থাকে না এবং তখন কিন্তু আমরা তার সাথে পুরস্কার বঞ্চিত রাখতে চাই না। আমার প্রস্তাব হচ্ছে যে আগামী 5 বছর একই শাখায় একাধিক ব্যক্তিকে পুরস্কার দেওয়া উচিত যাতে আমরা সবাইকে কভার করতে পারি খুব দ্রুত সময়ে, যাতে মৃত্যু পথযাত্রীকে আমার পুরস্কার দিতে না। বুঝতে পেরেছি। কবি আবিদুজ্জামান আপনার কাছে একটা প্রশ্ন রাখতে, প্রশ্নটা রেখে আমরা বিরতিতে যাব, বিরতিতে ফিরে আপনার কাছ থেকে সে আলোচনা শুনব। প্রশ্নটি হচ্ছে এই যে জুলাই আগস্টের বিপ্লবের পর বাংলা একাডেমি বা সাহিত্য অঙ্গনে যে সমস্ত কার্যক্রম যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে সেটা কতটুকু বাস্তবায়ন হয়েছে সে সমস্ত নিয়ে আলোচনা শুনলাম, কিন্তু আপনার এখানে আপনার ব্যক্তিগত পর্যবেক্ষণটা আমরা জানতে চাইব। আপনি যেহেতু একটা আন্দোলনের সাথে খুব সম্মুখ ভাগে জড়িত রয়েছেন, আর সাথে সাথে আমি আর একটা প্রশ্ন ঘুরে ফিরে আসতে চাইব, সেটি হচ্ছে যে আমাদের আলোচনা থেকে ঘুরে ফিরে আসছে কথাটা যে জুলাই আগস্টের বিপ্লবের যে চেতনা
এবং যে চেতনার আলোকে ফ্যাসিবাদ মুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখছি এই সমস্ত জায়গার যে বিতর্ক সৃষ্টি হচ্ছে তাতে তার ছোঁয়া, তার ছায়া, তার স্পর্শ রয়ে গেছে, তার সক্রিয় উপস্থিতিও বলা যাবে যে রয়ে গেছে। কেন, কিভাবে থাকলো এটা, এই সমস্ত নিয়ে আলোচনা শুনবো আপনার কাছ থেকে। আমরা যাচ্ছি একটি বিরতিতে। সুপ্রিয় দর্শক, আপনারা সঙ্গেই থাকুন, আমরা ফিরছি শিগগিরই। দর্শক, স্বাগত জানাচ্ছি আবারও। আপনারা দেখছেন টেবিল টক। আলোচনা করছিলাম আমরা বাংলা একাডেমির সংস্কার এবং পুরস্কার বিতর্ক নিয়ে। আলোচনা করছেন আমাদের সাথে কবি আবিদ আজম, এবং সাথে রয়েছেন সোহেল হাসান গালিব, এবং সাথে রয়েছেন কবি শাকিল মাহমুদ। আমরা কবি আবিদ আজম, আপনার কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম, আপনি যদি বলেন। নিশ্চয়ই। আসলে একটা ব্যাপার স্পষ্ট করি যে এই যে আমাদের মুভমেন্ট, আন্দোলন, আমরা কিন্তু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আন্দোলন করছি না, আমরা সিস্টেমের বিরুদ্ধে করছি, সংস্কার করতে যাচ্ছি। আমাদের সঙ্গে ফারুক নওয়াজ বা শিল্পকলার ডিজি কোনো মানে ব্যক্তিগত বিরোধ নেই, আমাদের বিরোধ এই সিস্টেমের সঙ্গে। অর্থাৎ জুরি বোর্ডের অনেকেই আপনি আজকে এখানে ডেকেছেন বলে আমি শুনেছি, কিন্তু তাদের এটাকে মোকাবেলা করার সৎ সাহসটা নেই, কারণ তারা একটা অন্যায় করেছেন, এটা স্পষ্ট। এবং সেখানে আমাদের সেই পুরস্কারেরই সে একমাত্র সলিমুল্লাহ খান সহ দু একজনকে রেখে জাস্টিফাই করা হয়েছে। এবং কি এমন অন্যায় করা হয়েছে যে জুরি বোর্ডের নামটা প্রকাশ করছে না বা করা যাচ্ছে না, যদিও আমরা 5 জনের নাম আমরা ইতিমধ্যে জেনেছি, এবং যারাও একটি বিশেষ মতাদর্শেরই বলবো, সেটা হতেই পারে না, অসুবিধা নেই। কিন্তু এখানে সমন্বয়টা কোথায়? সমন্বিতভাবে যে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণটা ছিল না। অর্থাৎ বাংলা একাডেমির একটা সার্বিক সংস্কার দরকার। আওয়ামী ফ্যাসিবাদ যে দীর্ঘ সময় ধরে, গত 15 থেকে 20 বছর ধরে যে একটা বধ্যভূমি বানিয়ে গেছেন বাংলাদেশটাকে, একটা অন্যতম প্রতিষ্ঠান হলো বাংলা একাডেমি। অর্থাৎ এই বধ্যভূমিটাকে সংস্কার করে মানুষ বানাতে হবে। সেই মানুষ, যোগ্য মানুষগুলো আসলে সেখানে এখন নেই। শুধু ডিজির পরিবর্তন হয়েছে, কোনো সিস্টেম কাঠামো কিছুই পরিবর্তন হয়নি, কোনো সংস্কার করা হয়নি। কিছু কাজ আজম সাহেব ভালো করার চেষ্টা করছেন, কিন্তু এই সিস্টেমের সংস্কার করতে হবে। আপনার এই যে নির্বাহী পরিষদের যে নির্বাচন, সেটা মানে কেন হচ্ছে না দীর্ঘদিন ধরে? নির্বাহী কমিটির মানে সদস্যরা সরাসরি নির্বাচন করবে, কে ডিজি হবে, নির্বাহী পরিষদে কারা থাকবে, কেন এটাকে জটিলতা সৃষ্টি করা হচ্ছে? এটা ক্লিয়ার হওয়া দরকার, কাঠামোগত সংস্কার দরকার। এবং যারা আপনার বিভিন্ন উপদেষ্টা রয়েছেন তাদেরকে নিয়েও তো বিতর্ক আছে। এখন অবস্থাটা এমন হয়েছে যে ঠক বাস্তে গা উজাড়। শিল্পকলার ডিজি থেকে শুরু করে আপনার সংস্কৃতি, আপনার যিনি অনেককে নিয়ে অনেক রকম বিতর্ক আছে। দেখা যাচ্ছে যে শিল্পকলার ডিজি গণঅভ্যুত্থানের বিরুদ্ধে বক্তৃতা করেছেন, তাকে তার বিচার না করে তাকে দেয়া হয়েছে ডিজির পদ। আবার একই ব্যক্তিকে, একমাত্র একটি বই লিখেছে ফোকলোরের উপরে, তিনি নাটকের মানুষ, তাকে দেয়া হচ্ছে মানে ফোকলোরে পুরস্কার। তো এই যে অনিয়ম, এটার পেছনে রয়েছে সেই ফ্যাসিবাদ, যেটা দূর করানো যায়নি। ইউনূস সরকার দূর করতে পারে, ব্যর্থ হয়েছে। আমি বলবো এটার এই কারণেই এত সমস্যা হচ্ছে। এবং কালচারাল অঙ্গন তো 90% ফ্যাসিবাদীরা সক্রিয়। আপনি দেখবেন যে মানে এই মানে এদের নিয়োগের পরে কালচারাল উইংগুলো ব্যাপকভাবে সক্রিয়, সেদিকে ইউনূস সরকারের কোনো নজর নাই। আমরা এত চিৎকার চেঁচামেচি করছি রাস্তায় দাঁড়িয়ে, আমাদেরকে ডেকে, আমরা তো উপদেষ্টা হতে চাচ্ছি না, কোনো পদবিও চাচ্ছি না, আমরা চাচ্ছি যোগ্য মানুষটাকে পুরস্কার দেওয়া হোক। আর এখানে আনোয়ার ওয়াইসুদ্দিন, আমির হামজাদের পুরস্কার দেওয়া হয়েছে। শুধু পুরস্কারই না, আমরা চাচ্ছি যে সার্বিক সংস্কার, নতুন দেশ গড়া হবে, যেটা জুলাই অভ্যুত্থানের। আপনার আলোচনায় পরিষ্কার হয়েছে সবকিছু। কবি সোহেল হাসান গালিব, আপনি কি মনে করেন কবি আবিদ আজমের সাথে একমত, বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গনে? আমি দুটা ব্যাপার ধরেই বলছি একটু। সেটা হচ্ছে কি, মানে আমাদের এই বাংলাদেশের একটা প্যাটার্ন হলো, দেখেন আমরা এত জনসংখ্যা, গায়ে গায়ে লেগে থাকার মতো অবস্থা, রাস্তায় বেরোলেই হয়। তো আমাদের এখানে কিন্তু খুব পার্থক্য করা, মানে আবিদের সঙ্গে আমার যে সম্পর্ক, মানে আমরা কিন্তু গায়ে গায়ে লেগে থাকি, যে ওর কিছু প্রবণতা আমার মধ্যে আছে, আমার কিছু প্রবণতা ওর মধ্যে যায়। আমাদের একই পরিবারের মধ্যে দেখা যাবে একজন যে মতাদর্শ ধারণ করে, তার পরিবারে আরেকজন সেই মতাদর্শ হয়তো ধারণ করে না, আবার পুরোপুরি যে ধারণ করে না তাও না, একটা মেলানো মেশানো ব্যাপার থাকে। ফলে হয় কি, পরিপূর্ণভাবে ফ্যাসিবাদ বিরোধী পাওয়া যেমন খুব মুশকিল, আবার পরিপূর্ণভাবে ফ্যাসিবাদের পক্ষে লোক থাকাও মুশকিল। আমরা এই যে সরকার যেটা গঠন করা হয়েছে, এখানে যেমন ফ্যাসিবাদের
সঙ্গে সুবিধাপ্রাপ্ত, তার সঙ্গে সম্পর্কিত লোক যেমন আছে, আবার ঠিক ওই ব্যক্তির মধ্যেও পাওয়া যাবে হয়তো কোনো কোনো পয়েন্টে সে ফ্যাসিবাদের বিরুদ্ধেও কণ্ঠস্বর উঁচু করেছে। তো ফলে হচ্ছে কি, আমরা একদম নিরঙ্কুশ ফ্যাসিবাদ বিরোধী লোক, ব্যক্তিগতভাবে আমরা কতটা ফ্যাসিবাদ এটা ভাবা তো দরকার আছে। ফলে আমরা আসলে এইভাবে বাছাই করাটা মুশকিল। আমাদের কিছু প্রিন্সিপাল তৈরি করা দরকার যে আমরা আসলে কোন কোন জিনিসগুলা ডেভেলপ করতে চাই। এখন এখানে যেটা হয়েছে, আমাদের যে কালচারাল যে একটা হিস্ট্রি, আমাদের এখানে যে দীর্ঘদিনের যে সাংস্কৃতিক ঐতিহ্যটা গড়ে উঠেছে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের ভিত্তির পর থেকে, পাকিস্তান পিরিয়ড থেকে এখন পর্যন্ত, এখানে মেইন স্ট্রিম হেজিমনিক স্ট্রিমটাই কিন্তু হচ্ছে আওয়ামী সমর্থিত বা থেকে আসা। সেইটাকে আপনি যখন চেঞ্জ করতে চাচ্ছেন, তখন আমাদের যথেষ্ট পরিমাণে কালচারাল অ্যাক্টিভিটি, যথেষ্ট পরিমাণে নতুন দৃষ্টিভঙ্গির যে বয়ান, সেটার ভিতর যে গ্রুমিং হয়ে তরুণ একটা প্রজন্ম দাঁড়াবে, এটা একটা দীর্ঘমেয়াদী এবং কাজ। সেই জায়গায় বাংলা একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতো অন্তত এই 6 মাসে, কিন্তু সেই রকম ভূমিকা পালন করেনি বলে আপনাদের সবার আলোচনা থেকে এসেছে। কবি শাকিল মাহমুদ, আমি আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে যে আবিদ আজম বলছিলেন ডক্টর ইউনূস সরকার, প্রফেসর ইউনূসের যে সরকার, এই সরকার এই সব ক্ষেত্রে খানিকটা উনি ওনার ভাষায় বলেছেন ব্যর্থ হয়েছে। আমরা বলতে চাই যে এই সরকার ব্যর্থ হলে আসলে আমাদের চাওয়া পাওয়ার জায়গাটা বড় বেশি সংকুচিত হয়ে যাবে। অতএব আমরা চাই সরকার সফল হোক, এবং সফল হওয়ার মধ্য দিয়ে যত জঞ্জাল আছে পরিষ্কার হোক এবং এই ফ্যাসিবাদ মুক্ত হোক। আপনার পরামর্শ কি এই ব্যাপারে, অর্থাৎ কিভাবে বাংলা একাডেমি সহ পুরো সিস্টেম কিভাবে পরিবর্তিত হতে পারে, আরও বেশি লাকসই হতে পারে, জনগণের সম্পৃক্ততা হতে পারে, জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা তার সাথে সম্পৃক্ত হতে পারে, সরকার কিভাবে সফল হতে পারে? ধন্যবাদ আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আমি একটু সংক্ষিপ্ত, মনে হয় 2 মিনিট পাবো। জি, আমি একটু বলি। সেটা হচ্ছে যে ধরুন, আমি এর আগে যখন কথা বলেছি, আমি একটি বিষয় বলেছি যে এই জুলাই বিপ্লবে যারা অংশ নিয়েছে, আপনি জুলাই বিপ্লবের অনেক লিটারেরি ন্যারেটিভস আপনি চিন্তা করুন, ঠিক আছে? ধরেন যে আহত যে লেখক কিংবা আহত যে শিল্পী, যে আর্টিস্ট, তার খোঁজ কিন্তু বাংলা একাডেমি নিতে পারত। ধরুন বেশ কিছু উল্লেখযোগ্য ভালো কাজ কিন্তু এই সরকার করেছে। ধরুন আমাদের সংস্কৃতি উপদেষ্টা, তাকে নিয়ে অনেক বিতর্ক আছে, কিন্তু সে প্রথম যে কাজটি করেছে, 6টি বিভাগীয় শহরে চলচ্চিত্র নির্মাণের জন্য কিন্তু ওয়ার্কশপের ব্যবস্থা করেছে, এবং সেই 8টি বিভাগের জন্য 8 জন তরুণ পরিচালককে কিন্তু সে দায়িত্ব দিয়ে দিয়েছেন। এটা একটি ভালো উদ্যোগ। এবং সে ডকুমেন্টেশনগুলি কিন্তু, এবং প্রেস ইনস্টিটিউটের কথা চিন্তা করেন, তারা কিন্তু যত ভিজুয়াল ডকুমেন্টেশন আছে কিংবা আলোকচিত্র আছে সবগুলো আহ্বান করেছে, এবং এটার জন্য পুরস্কারও আহ্বান করেছে। বাংলা একাডেমি এই জায়গায় কিন্তু একটি বড় কাজ করতে পারতো, যে এবছর তারা একটা ভিন্ন প্ল্যাটফর্ম চিন্তা করতে পারতো, যে জুলাই এর উপরে যারা কাজ করছে আমরা তাদের পুরস্কৃত করার জন্য একটি প্রকল্প নিচ্ছি। আমি একটু শেষ করি, এটা একটি করতে পারতো। এবং এই সামগ্রিকভাবে যে সাংস্কৃতিক বলয়, সেই বলয়ে হচ্ছে এই জুলাই আন্দোলনে অনেক সংস্কৃতি কর্মীরা ছিল, তাদেরকে আরও সম্পৃক্ত করা দরকার। এটা আমার কাছে মনে হয়েছে। অনেক নাট্যকর্মী এখানে ছিল, অনেক কবি ছিল, অনেক তরুণরা ছিল, তাদেরকে যদি সমন্বিতভাবে, যে শিল্পকলার লোক তাকে শিল্পকলায় সম্পৃক্ত করা, যে কবিতার লোক, যে সাহিত্যের লোক তাকে বাংলা একাডেমিতে সম্পৃক্ত করা, যে শিশু সাহিত্যের লোক তাকে শিশু একাডেমিতে সম্পৃক্ত করা। পুরা যে প্রফেসর গালিব যেহেতু বলেছেন যে একটি আওয়ামী কালচারাল হেজিমনি যেটা ছিল, তাকে যখন আপনি ধাক্কা দিতে যাবেন, অবশ্যই আপনার সেই জায়গায় হচ্ছে যোগ্য লোকটি তৈরি করতে হবে এবং তাকে কাজ করার সুযোগটা দিতে হবে। জি, আবিদ, আপনি কিছু বলতে চাইছেন? আমার কথাটা সম্ভবত গালিব ভাই একটা কথা বাকি আছে। আমি জাস্ট একটা কথা খুব সংক্ষেপে শেষ করে দিই। লেখকের অস্তিত্ব দুইটা, একটা সামাজিক অস্তিত্ব আর একটা তার শিল্পীর অস্তিত্ব। লেখকের সামাজিক কাজের বিচার সামাজিকভাবে করতে হবে, অর্থাৎ সে যদি ফ্যাসিবাদের সমর্থক হয় সেই জায়গা থেকে তাকে দেখতে হবে। তার মানে এই নয় তার সমস্ত সাহিত্য কর্মকে আমরা আসলে ফ্যাসিবাদের ক্যাটাগরির মধ্যে ফেলে দেব, এই ভুলটা যেন আমরা না করি। তার ব্যক্তি সমালোচনাটা আমরা করব। জি, আমরা আলোচনা শুনছিলাম। এই আলোচনা আসলে অনেক দীর্ঘ হওয়া দরকার ছিল। আমাদের শিল্প, সংস্কৃতি, সাহিত্য এটি যেহেতু সমাজের দর্পণ, সেই দর্পণ নিয়ে যখন আমরা আলোচনা করব তখন এত সংক্ষিপ্ত পরিসরে মনে হয় আলোচনা করে আসলে শেষ করার মতো না। তবু
আমাদের সময়ের যেহেতু বাধ্যবাধকতা রয়েছে সে কারণে শেষ করতে হচ্ছে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি এমন আলোচনা আপনারা নিশ্চয়ই ভবিষ্যতে আরও দেখবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।